নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফিন অ্যালেনকে নিয়ে। পরে দিল্লি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লির যে ম্যাচটা আছে, সেই ম্যাচে ফিন অ্যালেন বনাম মিচেল স্টার্ক, সেটা একটা মাউথ ওয়াটারিং ব্যাটেল কিন্তু হতে পারে। ফিন অ্যালেনকে নিয়ে এখন কেকেআর সমর্থকদের একটাই বক্তব্য, ভাই তুমি একটু দাঁড়িয়ে যাও, 25-30টা বল ভাই খেলে দাও। কি কি করতে হবে সেটা কেউ বলছে না, কারণ তারা জানে ফিন অ্যালেন যদি 25-30টা বল খেলে দেয়, তাহলেই অপোনেন্ট টিমের থেকে ম্যাচে অনেক দূরে নিয়ে যেতে পারে। ফিন অ্যালেনের ব্যাট থেকে আমরা ঝড় তো দেখছি, বাট সেই ঝড়গুলো বড় ইনিংসে কনভার্ট হচ্ছে না। যদিও পার্সোনালি যদি আমাকে বলো, আমি তো এনিডে 30 বলে 45, 35 বলে 50-এর থেকে 12 বা 13 বলে 30 রানটা এনিডে নিয়ে নেব, যেটা ফিন অ্যালেন করে দিচ্ছে, এবং সেটা তোমার টিমকে একটা ফায়ারি স্টার্টও দিচ্ছে। বাট আমি চাই ফিন অ্যালেন এবার একটা বড় ইনিংস খেলুক, কারণ সেই বড় ইনিংস খেলার তার ক্ষমতা আছে। আর ফিন অ্যালেন বড় ইনিংস খেললে সেটা কিছু আলাদা লেভেলেরই ইনিংস হতে পারে, যেটা আমরা এখন অবধি দেখেছি। তার বড় ইনিংস যখন এসেছে সেগুলো আউটস্ট্যান্ডিং লেভেলের কিছু ইনিংস ছিল। তো সেই জায়গাতেই দিল্লির এগেনস্টে সেরকম কিছু করুক ফিন অ্যালেন, সেটাই চাইবো। এবং সেখানে মিচেল স্টার্কের সঙ্গে তার লড়াইটা কিন্তু ভীষণই ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। ফিন অ্যালেনকে নিয়ে এবার আমরা বলছি ফিন অ্যালেন 25 বা 30টা বল খেলে দিক, বাট আমাদের পাওয়ার কোচ আন্দ্রে রাসেল আগের দিন ম্যাচের পর ফিন অ্যালেনকে বলছে, দেখো ভাই ফিন অ্যালেন, একটাই কথা তোমাকে বলবো, যে কিপ গোয়িং। তোমাকে অনেকেই বলবে যে তুমি যে বলটায় আউট হয়ে গেলে, ওই বলটা অনেক রান এসে গিয়েছিল ওই ওভারে, তুমি সিঙ্গেল নিতে পারতে, এইসব কথাবার্তা অনেকে বলবে। বাট অ্যাজ এ পাওয়ার কোচ আমার কাছ থেকে তোমাকে ফুল লাইসেন্স আছে, তুমি ওই বলটাও 6 মারো, যে বলটা দেখতে পাবে মারার মতো সেই বলটাকেই মাঠের বাইরে মারো। ভাই রাসেল তো এমনি মানে ওই লেভেলের প্লেয়ার ছিল, মানে যাকে বলবো মেন্টাল প্লেয়ার, যে বোলারদের একদম শেষ করে দেবো। আর রাসেল ফিন অ্যালেনকে ওরকমই কিছু করতে বলছে। এবং যখন ফিন অ্যালেনকে কেকেআর নিয়েছিল, এটাই বলেছিলাম যে আন্দ্রে রাসেল ওপেন করলে কি হতে পারে, এটা অনেকের প্রশ্ন ছিল। এবং সেরকমই কিছু আমরা ফিন অ্যালেনের থেকে এক্সপেক্ট করতে পারি, যে যখন ব্যাট চালাবে প্রত্যেকটা বলে ব্যাট চালাবে। তো সেরকমই রাসেলও কিন্তু সেই লাইসেন্সই ফিন অ্যালেনকে দিয়ে রেখেছে। এবং ভালো একটা ওরকম প্লেয়ার থাকা ভালো, যেই টিমগুলো সাকসেস পেয়েছে, হায়দ্রাবাদ বলো বা রাজস্থান বলো, তারা বৈভব সূর্যবংশী বা তোমার অভিষেক শর্মা, তাদের খেলার উপর কোনো বাধা দেয়নি, তাকে তাদের ন্যাচারাল গেমটা খেলতে দিয়েছে এবং তারা ম্যাচ জিতিয়ে দেয় যেদিন নিজেরা খেলে। সেরকমই ফিন অ্যালেনকে তার ন্যাচারাল গেমটা খেলতে দেওয়াই বেটার। বাট আই থিঙ্ক ফিন অ্যালেন সে কিছুটা মানে লাস্ট যখন বাদ পড়লো কলকাতা নাইট রাইডার্স দল থেকে চেন্নাই ম্যাচের পর, সেই পর্যন্ত একটুখানি নিজের বেসটাকে স্ট্রং রাখতে পারছিল না, আমি যেটা অবজার্ভ করেছি। তোমরা আমার সাথে একমত কিনা সেটা জানিও কমেন্টে। মানে যখন আমরা দেখছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে ফিন অ্যালেন এত ভালো খেলছিল, তার আগে বিগ ব্যাশ লিগে এত ভালো খেলছিল, সেখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম যে ফিন অ্যালেন নিজের বেসটাকে স্ট্রং রাখছে, বল দেখছে এবং তারপর রিয়্যাক্ট করছে। তবে সেখানেই আইপিএলের মতো জায়গাতে একটা প্রেশার তো থাকে, তার উপর সমর্থকদের এক্সপেকটেশনও ছিল। তো কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ওই পাঞ্জাব ম্যাচের পর থেকে মনে হয়েছিল ফিন অ্যালেন তার বেসটা ঠিক রাখতে পারছে না, একটু আউটসুইংয়ে সমস্যায় পড়ছে। তার কারণটা ওটাই যে সে নিজের বেস স্ট্রং না রেখে একটু সব বলই তোমার স্লক করতে যাচ্ছে, যেই খেলাটা ফিন অ্যালেনের 2022-23 সালে আমরা দেখতাম, যেখানে ফিন অ্যালেনের খেলাতে কনসিস্টেন্সির অভাব সবসময়ই ছিল। বাট লাস্ট এক বছরে সে নিজের উইকেটটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং নিজের বেসটাকে স্টেবলে রেখে তারপর শটগুলো খেলেছে, যেটা সামহাও মিসিং হয়ে যাচ্ছিল লাস্ট কয়েকটা ম্যাচে। তারপর তাকে ড্রপ করেছিল এবং ফিরেছে। এখন ফিন অ্যালেনের লাস্ট যে হায়দ্রাবাদ ম্যাচে খেলাটা দেখলাম, সেই ম্যাচে সেই জিনিসটাই আমরা লক্ষ্য করলাম, যে সে একটা স্টেবল বেসে খেলছিল। এবং প্যাট কামিন্সের প্ল্যান কি ছিল, যে তাকে শর্ট বল বা বডিতে বল করে তাকে ক্র্যাম্প করানো, বা তার আর কি মিস টাইম শট হবে, লেগ সাইডে দুটো ফিল্ডার রেখে দিয়েছিল, সেখানে আউট করা। লাস্ট অব্দি প্যাট কামিন্স সফল হয়, বাট তার আগে ওই ওভারে 87 রান চলে এসেছিল। নিজের কাজটা ফিন অ্যালেন ওইরকম একটা চেজে করে দিয়েছিল। তো এটাই একটা ব্যাপার যে ফিন অ্যালেনের লেগ সাইড গেমটা অনেক বেশি স্ট্রং অফ সাইড গেমের থেকে, সেই কারণে একটু আউটসাইড অফ স্ট্যাম্পের বলে সে মাঝে মধ্যে সমস্যায় পড়েছে। বাট সেটাকে রিসেন্ট টাইমে ফিন অ্যালেন কীভাবে কাউন্টার করেছে, সেটা হচ্ছে নিজের বেসটাকে স্ট্রং রেখে হয় মানে স্ট্রেট খেলেছে অথবা অফ সাইডের ওপর দিয়ে মারার চেষ্টা করেছে। তো সেখানে আউটসাইড অফ স্ট্যাম্পের বলে ফিন অ্যালেন একটু সমস্যায় পড়তে পারে। বাট ফিন অ্যালেন বোলারদের কি করে সমস্যায় ফেলে, যে শুধুমাত্র সে লেগ সাইড মানে শর্ট খেলে খেলেই রান করেছে সেরকমটা না। সেই জায়গাতে ফিন অ্যালেন যেটা করে সেটা হচ্ছে যে তোমার স্কুপ শটটা খুব ভালো খেলে, এবং তার স্কুপ শটে কিন্তু ভালো রকম মানে রান আসে, তার পার্সেন্টেজ আমরা দেখেছি ভালো রকম সাফল্যের পার্সেন্টেজ আছে। এবং বিগ ব্যাশ লিগে সম্ভবত ফাইনালে মিচেল স্টার্কের একটা 146 কিলোমিটার গতির বল সে স্কুপ করে দুটো রো পেছনে মেরে দিয়েছিল। ওই শটটা দেখার মতো শট ছিল, এখনও মনে আছে শটটা। তো সেই টাইপেরই কিছু আমরা শট কিন্তু ফিন অ্যালেন বনাম মিচেল স্টার্ক লড়াইয়ে দেখতে পেতে পারি। মিচেল স্টার্ক এমন একটা বোলার যে সবসময় কিন্তু স্টাম্পটাকে অ্যাটাক করার জন্য দেখে, আর ফিন অ্যালেন স্টাম্পে কিন্তু খুব ভালো খেলে। উইকেটে সোজাসুজি বল সে দারুণ ইজিলি তোমার একদম
বোলারের মাথার উপর দিয়ে বা লেগ সাইডে মারতে পারে, একটু শর্ট পিচ বল হলে সেটাকেও দারুণ সুন্দর পুল মারতে পারে। সেখানে টিমেরা হয়তো তার এগেনস্টে আগের দিন প্যাট কামিন্স যেরকম প্ল্যান করেছিল লেগ সাইডে দুটো প্লেয়ার রেখে প্ল্যান সেটা করবে, বাট অ্যালেনের গায়ে পাওয়ারটা এত বেশি, আর ভারতীয় যেহেতু স্টেডিয়ামগুলো বা মাঠগুলো ছোট ছোট, বেশিরভাগ জায়গাতেই অ্যালেন তার পাওয়ার দিয়ে সেই মাঠ ক্লিয়ার করে ফেলতে পারে। ফলে যেই জায়গাতে ফিন অ্যালেনকে অপোনেন্ট টিমেরা অ্যাটাক করতে চাইবে বলে পার্সোনালি আমার মনে হয় সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের লাইনটাকে, এবং সেটাকে ফিন অ্যালেন কীভাবে কাউন্টার করে সেটাই ফিন অ্যালেন বড় ইনিংস খেলছে কি খেলছে না সেটার মধ্যে হয়তো একটা পার্থক্য করে দেবে। সেখানে আমার মনে হয় দিল্লির মেন স্ট্র্যাটেজি হবে ফার্স্টে মুকেশ কুমারের মতো প্লেয়ার যদি খেলে তাকে নিয়ে আসা, তার সঙ্গে তোমার মিচেল স্টার্ককে নিয়ে আসা, নিয়ে এসে আউটসাইড অফ স্ট্যাম্পে তারা কিন্তু আউটসুইং করিয়ে ফিন অ্যালেনকে আউট করার চেষ্টা করবে। সেই জায়গাতে ফিন অ্যালেন যদি একটু অফসাইডের দিকটা ইউজ করার ব্যাপারটা দেখে, যদি তার সেফটা ঠিকঠাক রাখে, সেখানে আউটসুইংয়ে পরাস্ত না হয়, সেই জায়গাতে সে অফসাইডে রান করতে পারবে, এবং তারই পাশাপাশি কিন্তু দেন অক্সর প্যাটেলকে দিয়ে ফিন অ্যালেনকে কিন্তু অ্যাটাক করতে পারে। এমনিতে অক্সর প্যাটেল কিন্তু ফিন অ্যালেনকে আউট করেছে, ফিন অ্যালেনের এগেনস্টে সাকসেস আছে, বাট ফিন অ্যালেনও এমন একটা প্লেয়ার যে কিন্তু তোমার আর কি লেফট আর্ম স্পিনারদের যথেষ্ট ভালো খেলেছে, তার রেকর্ড আছে। তবে অক্সর প্যাটেল কি একদম হাইয়েস্ট কোয়ালিটির একজন লেফট আর্ম স্পিনার, যার কাছে অনেক রকম ভেরিয়েশন আছে, হাইটটাকে ভালো ইউজ করে, তো সেটা একদম হাইয়েস্ট কোয়ালিটি। ফলে সেই জায়গাতে কোয়ালিটি বনাম কোয়ালিটি লড়াই কিন্তু এই দিল্লি ম্যাচে হতে চলেছে। ফিন অ্যালেনের জন্য দিল্লির কি প্ল্যান থাকে সেটা দেখার, বিশেষ করে দুটো এমন প্লেয়ার আছে যাদের দিয়ে তারা ফিন অ্যালেনকে অ্যাটাক করতে পারে, আবার ফিন অ্যালেনও তাদেরকে অ্যাটাক করতে পারে, এবং যদি ফিন অ্যালেন সেই ব্যাটেলটা জিতে যায়, দিল্লি কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে সেই লড়াইয়ে। তো সেই লড়াইটা হচ্ছে মিচেল স্টার্ক বনাম ফিন অ্যালেন, অক্সর প্যাটেল বনাম ফিন অ্যালেন। বাকি ফিন অ্যালেন সেই অ্যাটাকে কীভাবে কাউন্টার করবে সেটাই ম্যাচে দেখার বিষয় হবে। তো সেখানে আমার মনে হয় আউটসাইড অফ স্ট্যাম্পের বলগুলো যতটা সামলে ফিন অ্যালেন খেলবে তত ভালো। তবে ফিন অ্যালেন সামলে খেলার মতো প্লেয়ার না, ও মিচেল স্টার্ককে অ্যাটাক করবে। এমনও হতে পারে মিচেল স্টার্ক অনেক রানও কনসিড করতে পারে, তাকে একটা স্কুপ করে পেছন দিকে ছয়ও মারতে পারে, আবার মিচেল স্টার্ক ফিন অ্যালেনের উইকেটটাও নিতে পারে। তবে এটা আমি শিওর যে অ্যালেন এবং রাহানে বা অ্যালেন এবং রঘুবংশী ব্যাট করলে অক্সর প্যাটেল নিজেকে 2-3 ওভারের পরপরই নিয়ে চলে আসবে, সে বোলিং করতে আসবে, এবং সেই জায়গাতে যদি কলকাতা নাইট রাইডার্স একটু বুদ্ধিমানের কাজ করতে পারে, তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে সুনীল নারায়ণকেও তিনে পাঠিয়ে একটা চান্স নেওয়া যেতে পারে। যেহেতু অক্সর প্যাটেল পাওয়ার প্লেতে বল করবে আমরা জানি, ফিন অ্যালেনের এগেনস্টে যদি ফিন অ্যালেন উইকেটে টিকে থাকে, রাহানে আউট হয়, এবং সুনীল নারায়ণ এলে অক্সর প্যাটেল বল করতে আসতে কিছুটা হলেও ইতস্তত বোধ করবে। বাট কেকেআর ম্যানেজমেন্ট এত কি ভাবে, তারা ভাবে না, তারা সুনীল নারায়ণের ব্যাটিংটাকে কোনো ইউজই করছে না। বাট কোনো বুদ্ধিমান ম্যানেজমেন্ট হলে তারা কিন্তু অক্সর প্যাটেলকে কাউন্টার করতে এই স্ট্র্যাটেজিটাই যেতে পারতো, সুনীল নারায়ণকে পাঠিয়ে দিতে পারতো ফিন অ্যালেনের সঙ্গে। বিশেষ করে রাহানে ওপেন করুক, সেই নিয়ে অসুবিধা নেই, সে অ্যাগ্রেসিভ খেলুক, 2-3 ওভারের পর যদি রাহানে আউট হয়ে যায়, সেখানে অক্সর প্যাটেলকে কাউন্টার করতে নারায়ণকে পাঠানো যেতে পারে দিল্লি ম্যাচে। বাট কেকেআর ম্যানেজমেন্ট হয়তো পাঠাবে না, যেটা আমরা কেকেআর ম্যানেজমেন্টের থেকে এখন অবধি দেখেছি, সেই অনুযায়ী বলতে গেলে। বাকি দেখা যাক ফিন অ্যালেনের থেকে তোমরা দিল্লি ম্যাচে কি এক্সপেক্ট করছো, কি মনে হয় স্টার্ক বনাম অ্যালেন, অক্সর প্যাটেল বনাম অ্যালেন, লড়াই কি অ্যালেন জিততে পারে, নাকি উল্টো দিকে স্টার্ক বা অক্সর প্যাটেলের মতো প্লেয়াররা সেই লড়াইটা জিততে পারে? তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।